ঠিক আছে, তো মেকানিক্স অফ এ সিঙ্গেল পার্টিকেল ফার্স্ট কোশ্চেন যেটা আসবে, স্টেট নিউটনস ল। তো আমরা জানি তিনটে ল আছে নিউটনের। ফার্স্ট লটা কি? নিউটনের ফার্স্ট ল যেটা আছে, নিউটনের সূত্র, সেটা বলছে যে যতক্ষণ একটা পার্টিকেল, সেটা যতক্ষণ স্টেট অফ রেস্টে আছে, সেটা স্টেট অফ রেস্টেই থাকবে, স্থায়ী থাকবে, ইট উইল নট মুভ, ইট উইল নট চেঞ্জ ইটস পজিশন অফ রেস্ট। আর যে পার্টিকেলটা মুভ করছে উইথ ইউনিফর্ম ভেলোসিটি অ্যালং এ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন বরাবর সমরেখায়, সরল রেখায় সমবেগে এগোচ্ছে, মুভিং ইন এ স্ট্রেট লাইন উইথ ইউনিফর্ম ভেলোসিটি, সেটাও সেই ভেলোসিটি নিয়েই মুভ করতে থাকবে, আনলেস অ্যান্ড আনটিল অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড, আনলেস অ্যান্ড আনটিল অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড, যতক্ষণ না বাইরে থেকে কোনো প্রযুক্ত বল দেওয়া হচ্ছে ততক্ষণ এই পার্টিকেলটা তার অবস্থার পরিবর্তন করতে চাইবে না। এই জিনিসটাকে কি বলে, এই প্রপার্টিটাকে বা এই ধর্মটাকে বলে হচ্ছে, প্রপার্টি যেটা আছে, প্রপার্টি যেটা বা ধর্ম যেটা, বা ধর্ম এটা যেটা, সেটাকে বলি আমরা কি? ইনার্সিয়া বা জাড্য। ইনার্সিয়া, যে প্রপার্টিটার জন্য পার্টিকেলটা নিজের অবস্থান পরিবর্তন করতে চায় না, বা জাড্য। ঠিক আছে, এইগুলো তোমরা, আচ্ছা যেটা তোমাদের বলছি আর একটা কথা, তোমরা একটা আছে সাতটা পাবলিকেশনের বই কিনতে পারো, সেই বইটাতে মোটামুটি তোমাদের কভার হয়ে যাচ্ছে সিলেবাস ফার্স্ট সেমিস্টারের মতো করে। আর যদি বই না থাকে তাহলে তোমাদের এই আপাতত 11-এর বই ফলো করতে পারো, কিন্তু আমার মনে হয় তোমাদের ওই সাতটা পাবলিকেশনের বইটা কিনলেই ভালো হবে, কারণ ওর মধ্যে অনেক অঙ্ক অনেক কিছু করে দেওয়া আছে। স্যার বইয়ের নামটা একটু তাহলে দিয়ে দেবেন আমি গ্রুপে। তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে, ছবিটা। ঠিক আছে, সেকেন্ড লটা কি? সেকেন্ড ল, দ্বিতীয় সূত্র, সেটা বলছে যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। একটা পার্টিকেলের ভরবেগের পরিবর্তনের হার কার সাথে? প্রযুক্ত বলের ওপর সমানুপাতিক। ঠিক আছে, এইটাই বেশি ইম্পর্টেন্ট, আর আমাদের যত অঙ্ক হয় এই সেকেন্ড ল থেকেই হয়। ঠিক আছে তো। আর থার্ড ল যেটা আমরা সব সময় জানি, যেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তো এইটা হচ্ছে তিনটে ল, এখান থেকে প্রশ্ন আসতেই পারে। তো নর্মালি ধরো দিয়ে দিল যে স্টেট নিউটনস ল অফ মোশন, তোমাদের 2 নম্বরের প্রশ্ন এলে আসতেই পারে, তো লিখতে হবে। ঠিক আছে, এইটাতে আশা করছি খুব একটা কারোর অসুবিধা হবে না। ঠিক আছে, নেক্সট এইটা চলো আমরা দেখি, সেকেন্ড ল অফ মোশন। নিউটন সেকেন্ড ল অফ মোশন কি? এটা অবভিয়াসলি ডিফাইন করে দিয়েছি, দ্বিতীয়বার আর বলবো না। আর হেন্স অবটেন দ্য ডেফিনেশন অফ ফোর্স, মানে তোমাকে এখানে বলছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তোমাকে দ্বিতীয় সূত্র থেকে তোমাকে কি বার করতে বলছে? তোমার বলের সংজ্ঞা লিখতে বলছে। তাছাড়া কি বলেছে? কনজারভেশন অফ মোমেন্টামকেও বার করতে বলছে, যেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি বার করতে বলেছে। ঠিক আছে, এটা মোটামুটি এখানটায় নোটে আমি করে দিয়েছি, ফোর্সের ক্যালকুলেশনটা একবার করে দেখাচ্ছি। একটা জিনিস মিস আছে, সেটা তোমরা একটুখানি করে নিও, বলবো সেটা করে নেবে। ঠিক আছে, চলো কি আছে দেখা যাক, একটু এটা ডিসকাস করি। নিউটন সেকেন্ড ল থেকে আমরা কি জানি? ফোর্স যেটা এফ, সেকেন্ড ল থেকে আমরা এটা জানি, এফ ইজ প্রপোর্শনাল টু ডিপি ডিটি। পি হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ, এফ হচ্ছে, এফ যেটা সেটা হচ্ছে ফোর্স বা বল, বাহ্যিক বল যেটাকে বলবো। আর পি যেটা, পিটা কি? এগুলো কিন্তু সব ভেক্টর আকারে লিখছি, খেয়াল রাখবে, এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ। ফর্মুলা কি পি এর? পি ইকুয়ালস টু এম ইন্টু ভি। ভি ইজ ভেলোসিটি, এম ইজ মাস, ভি ইজ ভেলোসিটি, ভি হচ্ছে বেগটা। ঠিক আছে তো। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি হুইচ ইমপ্লাইজ এফ যেটা আছে দ্যাট ইজ প্রপোর্শনাল টু
প্রপোর্শনাল টু পি এর জায়গায় যদি আমি এমভি বসিয়ে দিই আমি কি পাচ্ছি ডিডিটি অফ এমভি। এবার নর্মালি মাস যেটা আছে ভর মাস এমটা এটা কনস্ট্যান্ট, এটা সময়ের সাথে পরিবর্তন হয় না, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এফ ইকুয়ালস টু এম ডি। এবার যেহেতু প্রপোর্শনাল সাইনটা তুলে ইকুয়াল টু দিচ্ছি আমি এটা কনস্ট্যান্ট টার্ম গুণ করব, এটা তো জানোই যে যখনই প্রপোর্শনালিটি সাইনটা সরিয়ে দিতে হয় তখন এটা কনস্ট্যান্ট গুণ করতে হয়। এমটা ডেরিভেটিভের বাইরে আনলাম ডিভি ডিটি। এবার ডিভি ডিটি মানে বেগের পরিবর্তনের হার, এইটা আমাকে কি হয় এটা হচ্ছে ত্বরণ, সেটাকে আমি তাহলে লিখতে পারবো হুইচ ইমপ্লাইজ এখানেই লিখছি এফ ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়ালস টু কে এম এ অ্যাকচুয়ালি হচ্ছে এফ ইকুয়ালস টু কে এম এ। এটা কি, এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশন বা ত্বরণ, অনেক বইতে ছোট হাতের এফ দিয়েও লেখা থাকে বা ত্বরণ, ঠিক আছে। তো এবার আমরা ইউনিটটাকে এমন ভাবে নিচ্ছি, আমরা ইউনিটটাকে এমন ভাবে নেব যাতে কেটার ভ্যালু 1 হয়ে যায়, মানে আমরা এমন ইউনিট চয়েস করছি যে কে এর ভ্যালু আমার 1 হবে, সেক্ষেত্রে আমার যেটা ফর্মুলা হয়ে যাবে দ্যাট ইজ এফ ইকুয়ালস টু এম এ। আর তোমরা যদি খেয়াল করো এফ ইকুয়ালস টু এম এ হচ্ছে আমার একটা মেন ফর্মুলা, আর তোমরা যদি খেয়াল করো আর যেটা আছে সেটা আমাদের নর্মালি পজিশন ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, পজিশন ভেক্টর বা স্থান ভেক্টর, পজিশন ভেক্টর বা স্থান ভেক্টর। তো সেক্ষেত্রে ভেলোসিটি যেটা আছে ভি, সেটা আমি কি লিখতে পারি ডিআরডিটি লিখতে পারি, রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর। আই থিঙ্ক এটা তোমাদের ভেক্টর করাবার সময় বলেছিলাম ভি ইকুয়ালস টু ডিআরডিটি। তাহলে অ্যাক্সিলারেশন যেটা আছে সেটা কি হবে, সেটা হবে ডিভিডিটি, rate of change of velocity acceleration, which is actually d2r dt2, d2r dt2, ঠিক আছে। তাহলে যদি আমি এইখান থেকে আমি খুব ইম্পর্টেন্ট একটা টার্ম পাচ্ছি এফ ভেক্টর যেটা সেটা ইকুয়ালস টু এম ইন্টু এম d2r dt2, এই ফর্মুলাটা আমরা অঙ্ক করাতে ইউজ করব। আই থিঙ্ক তোমাদেরকে কিছু এই টাইপের অঙ্ক আমি ভেক্টর করাবার সময় করিয়েওছিলাম, এফ ইকুয়ালস টু এম d2r dt2, এই টাইপের প্রবলেমস কিন্তু তোমাদের আসবে ইউজিং দিস ফর্মুলা, ঠিক আছে। আশা করছি অসুবিধা নেই এই অবধি। আর হ্যাঁ বলো। বলুন না স্যার, প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ইউনিটটা কি এসআই ইউনিট বা এসআই একক বা একক। এফ ইকুয়ালস টু, দেখো যদি তুমি এফ ইকুয়ালস টু 1 নিউটন কখন বলবো, এন দ্যাট ইজ নিউটন, এটা হচ্ছে এসআই ইউনিট। কখন বলবো, যদি অ্যাক্সিলারেশন হয় আমার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কার অ্যাক্সিলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে একটা বডি যার মাস হচ্ছে 1 কেজি। তো 1 কেজি ভরের কোনো বস্তুর যদি এক অ্যাক্সিলারেশন বা ত্বরণ হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমি বলবো যে এই বস্তুটার উপর কত বল কাজ করছে, 1 নিউটন বল কাজ করছে। এটাই হচ্ছে তোমার কি বলে, এটাই হচ্ছে তোমার সংজ্ঞা বা বলের সংজ্ঞা, যে যদি যদি বল প্রয়োগের দ্বারা 1 কেজি ভরের বস্তুর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া যায় তাহলে সেই বলের মান 1 নিউটন। দ্য ফোর্স অ্যাপ্লাইড টু এ বডি ইজ সেড টু বি 1 নিউটন ইফ ইট প্রডিউস অ্যাক্সিলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড টু এ মাস অফ 1 কেজি, ঠিক আছে। সিজিএস ইউনিটটা কি হবে আমরা জানি, 1 নিউটন যেটা সেটা হচ্ছে 1 কেজি, 1 নিউটন যেটা সেটা কি 1 নিউটন হচ্ছে 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, যদি সেই অর্থে দেখা যায়। ওয়ান নিউটন বল
সেটা হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার কোন সিস্টেমে একক? এসআই সিস্টেমে একক। তাহলে সিজিএস এ কি হবে? 1 কেজি কত হবে? সিজিএস এ 1000 গ্রাম, রাইট? ইন্টু ত্বরণ কত হবে? 1 মিটার হয়ে যাবে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হয়ে গেল আমার সিজিএস এর একক। সিজিএস এর একক তাহলে আমার এটা হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার 5, মানে 1 লাখ। 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, which is equals to 10 to the power 5 ডাইন। এটা হচ্ছে আমার সিজিএস এর একক। আচ্ছা, এই পার্টটা আমার একটু মিস হয়ে গেছে নোটের মধ্যে লিখতে গিয়ে। পরের প্রশ্নটা যে রৈখিক ভরবেগের সংরক্ষণ রিঠি গঠন করো, বা দ্যাট ইজ অবটেন দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এই জিনিসটাকে একটু আমার মিস হয়ে গেছে, তো এটা একটু পারলে লিখে নাও, ঠিক আছে? এর পরের পার্টটা একটু লিখে নাও। ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। হ্যালো, কানেকশন আছে তো? একটু আওয়াজ দিও কেউ। হ্যাঁ স্যার আছে। ঠিক আছে। ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। সংরক্ষণ নীতি। কি আছে এটা? খেয়াল করে দেখো, জাস্ট এ মিনিট। হ্যাঁ, হ্যাঁ, সংরক্ষণ রীতি যদি আমরা কি জানি? এফ ইকুয়ালস টু ডিপিডিটি, এফ ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ডিপিডিটি, দ্যাট ইজ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। যদি ইকুয়ালস টু নাকি প্রপোর্শনাল? হ্যাঁ, না, এটা ইকুয়ালস টু, আমি ওই কেটা 1 ধরে নিয়েছি ইউনিট অনুযায়ী। আচ্ছা, যদি কে 0 হয়, তাহলে আমার ডিপিডিটিও 0 হবে। ডিপিডিটি, which implies ডিপিডিটি is also 0। এবার কার ডেরিভেটিভ 0 হয়? কোনো একটা ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়, রাইট? which means p যেটা সেটা মানে is constant, that is বা ধ্রুবক, constant বা ধ্রুবক, ঠিক আছে? তাহলে এখানটাকে তোমরা ডেফিনেশনটা লিখতে পারো, if no force acts on the particle, the particle its momentum is conserved. Momentum is conserved. যদি কোনো বল প্রয়োগ না হয়, তাহলে বস্তুটির বা কণাটির ভরবেগ বা রৈখিক ভরবেগও লিখতে পারো, সংরক্ষিত থাকবে। এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণ নীতি। সবার লেখা হয়ে গেলে বলো।
হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা মুছে দিলাম। তাহলে 2 নম্বর প্রশ্নটা হয়ে গেল। এবার আসছি আমরা 3 নম্বর, খুব এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 3 নম্বরেরটা। 2 নম্বরের প্রশ্নতে খুব আসে এটা, প্রথম দিকে তোমাদের 2 নম্বরে যে কোয়েশ্চেন আসে সেখানে খুব দেয়। হোয়াট ডু মিন বাই ইনার্সিয়াল অ্যান্ড নন ইনার্সিয়াল ফ্রেম, জড়তীয় বা অজড়তীয় ফ্রেম বলতে কি বোঝো? তো জড়তীয় ফ্রেম, আচ্ছা ফ্রেম বলতে তার আগে আমি বলে দিচ্ছি, ফ্রেম যেটা সেটা বলছে নির্দেশতন্ত্র বা কোঅর্ডিনেট সিস্টেম। ফ্রেম বলতে এক্ষেত্রে ফ্রেম বলতে এক্ষেত্রে বলছি নির্দেশতন্ত্র, নির্দেশতন্ত্র বা কোঅর্ডিনেট সিস্টেম। ফ্রেম পুরো কথায় বলা হয় ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ ফ্রেম। ফ্রেম বলবো আমি অনেক জায়গায়, বাট এটা অ্যাকচুয়ালি নির্দেশ ফ্রেম বা ফ্রেম অফ রেফারেন্স, এই নামটাও তোমরা অনেক জায়গায় পেতে পারো। ফ্রেম অফ রেফারেন্স, এটা মানে হচ্ছে নির্দেশতন্ত্র বা কোঅর্ডিনেট সিস্টেম। তো ধরো তোমার একটা এরকম একটা ফ্রেম রয়েছে XYZ, 3 ডাইমেনশনাল ফ্রেম নর্মালি। আচ্ছা এইখানটা Y করি, এখানটা X করি, এখানটা Z করি, 3 ডাইমেনশনাল ফ্রেম। এই ফ্রেমটা আমার আইদার রেস্টে রয়েছে, রেস্টে রয়েছে বা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে। আইদার এই ফ্রেমটা আমার মানে স্থির রয়েছে বা সমবেগে এক সরল রেখায় গমন করছে। এরকম যদি একটা ফ্রেম থাকে, তো সবার আগে খেয়াল করবে এই ফ্রেমের মধ্যে যে যত নিউটনের সূত্রগুলো আছে, নিউটনস ল গুলো ভ্যালিড হবে। নিউটনস লস আর ভ্যালিড, ঠিক আছে? এরকম একটা ফ্রেম যেটা আইদার রেস্টে আছে, যেটা এমন একটা ফ্রেম যেটা স্থির আছে বা সমবেগে সরল রেখায় গতিশীল। এ ফ্রেম হুইচ ইজ আইদার অ্যাট রেস্ট অর ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, ঠিক আছে? এরকম একটা ফ্রেমের মধ্যে সব গতিতত্ত্বের সব নিয়ম, আসলে নিউটনীয় গতিতত্ত্ব, এই কথাটা একটু মিস হয়ে গেছে, নিউটনীয় কথাটা লিখে দিও পারলে, নিউটনীয় নিউটনীয় গতিতত্ত্বের সব নিয়ম মেনে চলে, বা যেখানটায় অল লজ অফ মেকানিক্স, নিউটনস ল আর ওবেড, এরকম একটা ফ্রেমকে আমরা বলবো ইনার্সিয়াল ফ্রেম বা জড়তীয় ফ্রেম। তো খেয়াল রাখবে নিউটনীয় ফ্রেম বা জড়তীয় ফ্রেম। আচ্ছা ইনার্সিয়াল ফ্রেমের আরেকটা নাম অলসো, এটা হচ্ছে নিউটোনিয়ান ফ্রেম, খেয়াল রাখবে ইংলিশে নিউটোনিয়ান ফ্রেম, অলসো নোন অ্যাজ নিউটোনিয়ান ফ্রেম, ঠিক আছে? তো জড়তীয় ফ্রেম বা নিউটোনিয়ান ফ্রেম, যেখানটায় কি কি তাহলে বললাম, প্রথমত ইট ইজ অ্যাট রেস্ট অর মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, এটা আইদার স্থির থাকবে ফ্রেমটা বা সমবেগে সরল রেখায় গতিশীল হবে। আর কি, নিউটনের সব সূত্র এই ফ্রেমের মধ্যে ভ্যালিড হবে, সেইরকম একটা ফ্রেমকে বলা হয় জড়তীয় ফ্রেম বা জড়তীয় ফ্রেম বা নিউটনীয় ফ্রেম, দ্যাট ইজ ইনার্সিয়াল ফ্রেম অর নিউটোনিয়ান ফ্রেম। ঠিক আছে, ক্লিয়ার? ইনার্সিয়াল ফ্রেম কি জিনিস ক্লিয়ার তো? একটু বলো। হ্যাঁ স্যার। আচ্ছা এগুলো পড়েছো আগে, মনে পড়ছে? তাহলে নন ইনার্সিয়াল একটু আন্দাজ করে বলতে পারবে কি হতে পারে? স্যার যে ফ্রেমটা মেনে চলবে না নিউটনীয় সূত্র। হ্যাঁ, আর আরে তার তাহলে কি হওয়া উচিত? আগেরটা ধরো ভেলোসিটি তোমার কনস্ট্যান্ট ছিল বা রেস্টে ছিল, ভেলোসিটি আইদার কনস্ট্যান্ট বা জিরো আগের কেসে, এই এক্ষেত্রে কি ফ্রেমে হবে? অ্যাক্সিলারেশন থাকবে, মানে ভেলোসিটি চেঞ্জ হবে। একদম ভেলোসিটি চেঞ্জ হবে, মানে অ্যাক্সিলারেশন হবে। অজড়তীয় ফ্রেম, দেখো যে ফ্রেমটা মানে কোনো একটি জড়তীয় ফ্রেমের সাপেক্ষে আইদার ত্বরিত বা ঘূর্ণনশীল। এবার ঘূর্ণনশীল মানে আইদার ইট ইজ অ্যাক্সিলারেটিং অর রোটেটিং। এবার কেন রোটেটিং কথাটা আসছে, মনে একটুখানি যদি ক্লাস 11-এর পড়া মনে করো তাহলে মনে পড়বে যে কোনো বস্তু যখন রোটেট করছে তার ভেলোসিটি কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, আর এই ভেলোসিটিটা চেঞ্জ হওয়ার জন্য, তার বেগ যে ভেলোসিটি প্রতি মোমেন্টে চেঞ্জ হচ্ছে, এর ফলে
একটা ঘূর্ণনশীল বস্তুর, একটা রোটেটিং পার্টিকেলের এই ভেতরের দিকে একটা অ্যাক্সিলারেশন কাজ করে, যেটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এর ভেতরের দিকে সবসময় একটা অ্যাক্সিলারেশন কাজ করে, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, অভিকর্ষজ ত্বরণ সম্ভবত বাংলাটা। তো রোটেটিং ফ্রেম হলে কোনো কিছু যদি রোটেট করে তার মধ্যেও একটা অ্যাক্সিলারেশন থাকবে। তো এমন একটা ফ্রেম যেটা আইদার অ্যাক্সিলারেট করছে, ত্বরিত হচ্ছে, বা ঘূর্ণনশীল, রোটেট করছে, এরকম একটা ফ্রেমের মধ্যে কি হবে, নিউটনের সূত্রগুলো খাটবে না। নিউটনস ল ডাজ নট হোল্ড ইন দিস ফ্রেম, সাচ এ ফ্রেম ইজ কল্ড নন ইনার্সিয়াল ফ্রেম। ঠিক আছে, তো এটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম, খুব ইম্পর্টেন্ট। ইনার্সিয়াল আর নন ইনার্সিয়াল ফ্রেম কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্নতে আসে, ভালো রকম ভাবেই আসে। ঠিক আছে, এবার আসছি হ্যাঁ স্যার। নাম্বার 4, হোয়াট ইজ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে এবার একটুখানি তোমাদের জানার জিনিস শুরু হচ্ছে। অ্যান্ড তার সাথে সাথে আরো দুটো প্রশ্ন আসে, এইটাও মনে হয় আগের বার এসেও গেছিল, যে শো দ্যাট the length of an object remains invariant under Galileo transformation, Galilean transformation, and Newton's second law remains invariant under Galilean transformation. গ্যালিলিও রূপান্তর কি, দেখাও যে গ্যালিলিও রূপান্তরে একটি বস্তুর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে এবং নিউটনের দ্বিতীয় সূত্র যেটা আছে সেটা অপরিবর্তিত থাকে। তো সবার আগে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটার ব্যাপারে একটু বলি। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, বা গ্যালিলিও রূপান্তর। গ্যালিলিও রূপান্তর, আচ্ছা এইটাও নোটের মধ্যে লেখা আছে, পুরোপুরি ডিটেলসে কিভাবে লিখতে হবে এখানে লিখে রেখেছি একদম পয়েন্ট ওয়াইজ। ঠিক আছে, আমি জিনিসটা একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন হচ্ছে এই যে ইকুয়েশনের সেট দেখছো, আইদার এই 4টে ইকুয়েশন বা এই 4টে ইকুয়েশন, এই 4টে ইকুয়েশনই অ্যাকচুয়ালি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে রিপ্রেজেন্ট করে। কিন্তু জিনিসটা বলতে গেলে পুরোটাকেই বলতে হবে, এত যা যা লেখা আছে এখানটায় পুরোটাকেই বলতে হবে। ঠিক আছে, চলো এবার জিনিসটা কি একটুখানি তোমাদের বোঝাই। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা করছি কি, ধরে নিচ্ছি দুটো, আচ্ছা রেফারেন্স ফ্রেম কাকে বলে সেটা বুঝতে পেরেছো তো? রেফারেন্স ফ্রেম হচ্ছে নির্দেশতন্ত্র, যেটা ফ্রেম বলছি আমি। দুখানা ফ্রেম আছে, একটা ফ্রেম হচ্ছে এস, যেটা আমার রেস্টে আছে বা স্থির আছে, আর আরেকটা ফ্রেম আছে এস প্রাইম, এস প্রাইম, যেটা আমার ভি ভেলোসিটিতে মুভ করছে, ভি ভেলোসিটিতে মুভ করছে, এটা হচ্ছে এস প্রাইম ফ্রেম। তো এবার আমি দুটো ফ্রেম পাচ্ছি এস অ্যান্ড এস প্রাইম, আর এটা কোন দিক বরাবর মুভ করছে, এক্স অক্ষ বরাবর বা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, মুভিং প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ইট ইজ ওয়াই প্রাইম। আর কি বলা আছে, যখন টাইম টি ইকুয়ালস টু 0 ছিল, টাইম যখন টি ইকুয়ালস টু 0 ছিল তখন এই পয়েন্টটা, আচ্ছা এটা ও প্রাইম হয়ে যাবে, যেহেতু এখানে এস প্রাইম ফ্রেমে সবকিছু প্রাইম দিয়ে বোঝানো, ওয়াই প্রাইম, এক্স প্রাইম, ও প্রাইম। অ্যাট টাইম টি ইকুয়ালস টু 0 এই পয়েন্টটা আমার এখানে ছিল, মানে বুঝে নাও দুটো ফ্রেম কোইনসাইড করছিল, একই জায়গায় ছিল যখন টাইম টি ইকুয়ালস টু 0। টাইম টি ইকুয়ালস টু টি তে কি হলো, এই ফ্রেমটা আমার এস প্রাইম ফ্রেমটা এখানে এসে গেল। তো এবার তুমি একটু ভেবে বলতে পারবে যে আমার এস প্রাইমটা এই টি টাইমের মধ্যে, টি সময়ের মধ্যে কতটা এগিয়েছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি এগিয়েছে, তো কতটা ডিস্টেন্স কভার করেছে, এই ডিস্টেন্সটা কত, ভি ইন্টু টি হবে কি হবে না বলো, কারণ ভি বেগে মুভ করছে, এস প্রাইম ফ্রেমটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, টি ইকুয়ালস টু 0 তে এখানে ছিল, তাহলে টি টাইম পার সে কত দূর যাবে, ডিস্টেন্স কভার্ড ইন টি টাইম ইজ ভেলোসিটি ইনটু ডিস্টেন্স, ঠিক কি না? হ্যাঁ স্যার। তাহলে আমার এই দূরত্বটা হচ্ছে ভি ইনটু টি। ওকে, এবার এইখানে একটা পয়েন্ট আছে পি, এই হচ্ছে পয়েন্ট পি। এই পি পয়েন্টের কোঅর্ডিনেট উইথ, এটার আমি
পি পয়েন্টটার এবার দেখো এস আর এস প্রাইম কি কোঅর্ডিনেট সিস্টেম, তো নির্দেশতন্ত্র, তো এটা দিয়ে আমি কি করতে পারি, এই পি বিন্দু যেটা আছে, এই পি বিন্দু বা পি পয়েন্ট এর পজিশন আমি বার করতে পারি, পজিশন কোঅর্ডিনেটস বার করতে পারি। তো এস ফ্রেমের রেসপেক্টে পি পয়েন্টস এর কোঅর্ডিনেটস হচ্ছে এক্স ওয়াই জেড, আর এস প্রাইম ফ্রেম মানে এই যে এস প্রাইম ফ্রেম যেটা আছে তার রেসপেক্টে একই পয়েন্টের কোঅর্ডিনেটস কি হবে, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। তাহলে এই জায়গাটা বুঝতে পারছো তো, একই পয়েন্ট তার দুটো কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে, একটা কোঅর্ডিনেট হচ্ছে এস ফ্রেমের রেসপেক্টে দ্যাট ইজ এক্স ওয়াই জেড, অন্য হচ্ছে এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে দ্যাট ইজ এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। ঠিক আছে, এবার এই যে দুটো তাহলে কোঅর্ডিনেট আছে, দুটো কোঅর্ডিনেটের মধ্যে রিলেশনটাই হচ্ছে আমার পি পয়েন্টের সরি এই দুটো কোঅর্ডিনেটের মধ্যে রিলেশনটাই হচ্ছে আমার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এবার তোমরা একটু দেখো এক্স বলতে আমরা এক্স প্রাইম বলতে কতটা দূরত্বকে বুঝি, খেয়াল করে দেখো এইটা আমার এক্স প্রাইম কিনা ভেবে দেখবে, এক্স প্রাইম ঠিক কিনা, কারণ আমি এই পয়েন্টটাকে যদি আমি এইখানে কাট করি এই পয়েন্টটা আমার এক্স প্রাইম, রাইট? যদি তুমি মাপো এই পয়েন্টটার পজিশন উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম, তাহলে এইটা আমার এক্স প্রাইম পয়েন্ট, ঠিক কিনা, গ্রাফে যেভাবে হ্যাঁ করা স্যার। তাহলে এই ডিস্টেন্সটা রিপ্রেজেন্ট করছে এক্স প্রাইম, আর এক্স ডিস্টেন্সটা কত হবে, সেটা এস ফ্রেমের রেসপেক্টে এই পয়েন্টের দূরত্ব, দ্যাট ইজ এতটা, এতটা ডিস্টেন্স এক্স হচ্ছে হুইচ ইজ উইথ রেসপেক্ট টু এস ফ্রেম, ঠিক? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম একবারে চোখ বন্ধ করে এস এক্স ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস ভিটি, পেলাম কি পেলাম না? এক্স ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস ভিটি, দেখো এটাই মেইন ইকুয়েশন, এক্স ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস ভিটি, আর ওয়াই ওয়াই আর জেড বরাবর কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্রাইম, জেড ইকুয়ালস টু জেড প্রাইম, আর আরেকটা আমরা কাজ করতে পারি, সেটা আমরা টাইমটাকেও ধরে নিতে পারি টি ইকুয়ালস টু টি প্রাইম। এই যে চারটে মানে দুটো ফ্রেমের টাইম সেম আছে, এই ফ্রেমেও টাইম যেভাবে মুভ করবে, টাইম যেভাবে কাটবে, এই ফ্রেমেও টাইম সেইভাবে কাটবে। তো এইটা একটা কনসেপ্ট যেটা পরে তোমাদের যখন মানে লোরেন্জ ট্রান্সফরমেশন করবে, যেটা হচ্ছে তোমাদের রিলেটিভিটির পার্ট, তখন তোমরা দেখবে যে দুটো ফ্রেমের টাইম আলাদা হতে পারে, যেটা তোমরা মানে হয়তো এই অনেক কি বলে ন্যাট জিওর প্রোগ্রামে দেখেছো যে টাইম স্লো হয়ে যায় যখন কোনো কিছু খুব ফাস্ট যায়, এরকম খুব কিছু কিছু কনসেপ্ট আছে, সেই জিনিসগুলো তোমরা দেখবে। তো আপাতত গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কি বলছে, এই যে চারটি ইকুয়েশন, এই চারটি ইকুয়েশনই হচ্ছে আমার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বা গ্যালিলীয় রূপান্তর। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে টি প্রাইমও লিখতে পারি, কোনো ভুল হবে না, কারণ টি ইকুয়ালস টু টি প্রাইম, ঠিক আছে তো? আর এইটাকে একটু ঘুরিয়ে লেখা যেতে পারে এইভাবে, প্রাইম কোঅর্ডিনেটের রেসপেক্টে এস কোঅর্ডিনেট গুলো, সেটা হচ্ছে কি এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি, ওয়াই প্রাইম ইকুয়ালস টু ওয়াই, জেড প্রাইম ইকুয়ালস টু জেড, আর টি প্রাইম ইকুয়ালস টু টি। এই একই ইকুয়েশন একটু ঘুরিয়ে লেখা হয়েছে, এইটাও আমার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এই চারটে ইকুয়েশন এটাও কিন্তু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকেই রিপ্রেজেন্ট করে বা গ্যালিলীয় রূপান্তর। ক্লিয়ার? কোনো অসুবিধা এই অবধি কারুর? না স্যার। না স্যার। এই যে যা বললাম সেগুলো মানে এস ফ্রেমটা স্থির রয়েছে, এস প্রাইম ফ্রেমটা ভি বেগে মুভ করছে, সেগুলো সব এখানে লিখে রেখেছি, তোমরা দেখতে পারো, পারলে একবার নোট করে নিও, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, এইগুলো করা আছে, তোমরা নোটটা পরে দেখো। এই যে এইটা পরের পার্টটা নাম্বার 1, এইগুলো কিন্তু প্রুফে দেয় একটি বস্তুর দৈর্ঘ্য গ্যালিলীয় রূপান্তরে অপরিবর্তিত থাকে। The length of an object remains invariant under Galilean transformation. Invariant মানে unchanged, invariant মানে unchanged, অপরিবর্তিত থাকে। তার মানে কি, সিম্পলি যদি আমি দেখি, আমি দুটো ফ্রেম আবার আঁকছি, এস ফ্রেম আর এস প্রাইম ফ্রেম। এটা হচ্ছে আমার এস ফ্রেম, সরি
এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই, এটা হচ্ছে আমার এস ফ্রেম, আর এটা হচ্ছে আমার এস প্রাইম ফ্রেম, এক্স প্রাইম ওয়াই প্রাইম। এটা হচ্ছে আমার এস প্রাইম ফ্রেম যেটা ভি ভেলোসিটিতে মুভ করছে অ্যালং এক্স অ্যাক্সিস। তো আমি কি করছি, একটা অবজেক্ট ধরছি, একটা সে রড। আচ্ছা, এটা একটু ব্যাকাও ধরতে পারি, এই যে রডটা, এই রডটা হচ্ছে এ বি, এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমাকে দেখাতে হবে যে যদি আমার এস প্রাইমের রেসপেক্টে এই রডটার লেন্থ আমি মেজার করি, আমি যা পাবো, আমি এস ফ্রেমের রেসপেক্টেও যদি আমি এই রডের লেন্থটা মেজার করি, এটা হচ্ছে লেন্থ এল, সে লেন্থটা মেজার করি, সেম ভ্যালু পাবো। এটাই আমাকে দেখাতে হবে। আচ্ছা, তা এখানে আমাকে কি করতে হবে, সবার আগে চলো কোঅর্ডিনেটস গুলো নির্ণয় করি। পয়েন্ট এর যে কোঅর্ডিনেট, আচ্ছা আমি এখানটায় লেখার জায়গা পাচ্ছি না, আমি একটু নিচে লিখছি। এ পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু এস ফ্রেমের সাপেক্ষে কি হবে, এক্স এ, ওয়াই এ, জেড এ। আর এটা হচ্ছে কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক। আর বি এর তাহলে কি হবে, উইথ রেসপেক্ট টু এস, অবভিয়াসলি এক্স বি, ওয়াই বি, জেড বি। এগুলো সব কিন্তু এস ফ্রেমের রেসপেক্টে, এস ফ্রেমের সাপেক্ষে, তাই কোনো আমি মাথার ওপর প্রাইম চিহ্ন দিইনি। এর কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম, এবার এস প্রাইম ফ্রেম অবভিয়াসলি মাথার ওপর আমার একটা করে প্রাইম চলে আসবে, এক্স এ প্রাইম, ওয়াই এ প্রাইম, জেড এ প্রাইম। তাহলে বুঝতেই পারছো যে বিটা কি হবে, উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম, এক্স বি প্রাইম, ওয়াই বি প্রাইম, জেড বি প্রাইম। তাহলে এবার খেয়াল করে দেখো, ঠিক আছে, এটা হচ্ছে এই যে দুটো পয়েন্ট আছে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এদের কোঅর্ডিনেটস গুলো আমি বার করলাম, স্থানাঙ্ক বার করলাম। ঠিক আছে, এস আর এস প্রাইমের রেসপেক্টে। তাহলে আমার লেন্থ এল, এস এর রেসপেক্টে লেন্থ কত হবে, এস ফ্রেমের রেসপেক্টে এল কত হবে, ইন লেন্থ অ্যাজ ইন এস ফ্রেম, ইন এস ফ্রেমে আমার লেন্থ কত হবে, ফর্মুলা, আচ্ছা লেন্থ মানে দৈর্ঘ্যের ফর্মুলা কি মনে রাখবে, এটা হচ্ছে দৈর্ঘ্যের ফর্মুলা, এটা ছোট হাতের এল ছিল, এটা ছোট হাতের এল ছিল, এটা ছোট হাতের করে দিই। দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে, যদি জিওমেট্রি একটু মনে পড়ে, রুট ওভার এক্স বি মাইনাস এক্স এ, দুটো পয়েন্টের এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স হোল স্কোয়ার, প্লাস ওয়াই বি মাইনাস ওয়াই এ হোল স্কোয়ার, প্লাস জেড এ মাইনাস জেড বি হোল স্কোয়ার। ঠিক কিনা, এটাই তো আমার লেন্থের কোঅর্ডিনেট, জেড বি মাইনাস জেড এ, সরি জেড বি মাইনাস জেড এ হোল স্কোয়ার, এটা হচ্ছে আমার লেন্থের ফর্মুলা। ঠিক, এবার আমি কি করব বলো তো, এনি আইডিয়া? আমি স্কোয়ার করে দেবো। স্কোয়ার করব না, আমি জাস্ট এক্স বি আর এক্স এর জায়গায় প্রাইম ফর্মুলাটা নিয়ে আসবো। এক্স প্রাইম ফর্মুলা ফেললে কি হবে, এক্স বি প্রাইম, তারপর প্লাস ভিটি বা ভিটি প্রাইম, যা ইচ্ছে নিতে পারো। ঠিক কিনা, ওটা তো কেটেই যাবে তাহলে। অবভিয়াসলি ওটাই তো দেখবো। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন করতে হবে। হ্যাঁ, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ফর্মুলা ফেলবো, তাহলে এটা আমার কি হয়ে যাবে, এ প্রাইম মাইনাস, যেহেতু সামনে মাইনাস আছে তাই মাইনাস হয়ে যাচ্ছে, ভি টি প্রাইম হোল স্কোয়ার, প্লাস ওয়াই বি প্রাইম মাইনাস ওয়াই এ প্রাইম হোল স্কোয়ার, প্লাস জেড বি প্রাইম মাইনাস জেড এ প্রাইম।
হোল স্কোয়ার। করলাম তো? তুমি দেখো এই দুটো কেটে যাচ্ছে, ভিটি আর ভিটি আর প্রাইম ভিটি প্রাইম কেটে যাচ্ছে। তাহলে আমার যে জিনিসটা পড়ে থাকলো সেটা হচ্ছে এইটা, এক্স বি প্রাইম মাইনাস এক্স এ প্রাইম হোল স্কোয়ার প্লাস ওয়াই এ প্রাইম ওয়াই বি প্রাইম মাইনাস ওয়াই এ প্রাইম হোল স্কোয়ার প্লাস জেড বি প্রাইম মাইনাস জেড এ প্রাইম হোল স্কোয়ার which is L প্রাইম। তুমি দেখো ফর্মুলাটা সেম হয়ে গেছে, শুধু প্রাইম কোঅর্ডিনেটস চলে এসেছে, এখানে প্রাইম হবে, শুধু প্রাইম চলে এসেছে, ফর্মুলাটা সেম রয়েছে। তার মানে এইটা কিসের ফর্মুলা? এটা আমার এল এস প্রাইম ফ্রেমে যদি আমি মাপতাম তাহলে যে লেন্থ বেরোতো সেটার ফর্মুলা কিনা? হ্যাঁ স্যার। তার মানে আমার কি হলো, এল ইকুয়ালস টু এল প্রাইম বেরোচ্ছে, এল ইজ ইকুয়ালস টু এল প্রাইম। তার মানে আমার লেন্থ কি চেঞ্জ হয়ে যাচ্ছে যখন আমি অন্য ফ্রেমে মাপছি? চেঞ্জ হচ্ছে না না, স্যার, লেন্থ তো চেঞ্জ হচ্ছে না, তার মানে অপরিবর্তিত থাকছে, ইট ইজ ইনভ্যারিয়েন্ট, আনচেঞ্জড। ক্লিয়ার? বোঝা গেল তো? তো এই ফর্মুলা ফেলে দেখাতে হবে, কিন্তু সিম্পল জিনিস ছিল। স্যার এখানে আমরা রেফারেন্সটা কি করে দেবো, মানে ওই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা কি পুরো হ্যাঁ, দেখাতে হবে নাকি বাই পুটিং গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এই তো এখানে করেছি, দেখে নাও, এল ইকুয়ালস টু এইটা, ব্যাস এখানে বাই অ্যাপ্লাইং গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন লিখে দিও, গ্যালিলিও রূপান্তরণ করে আমরা পাই, লিখে দিও, ঠিক আছে? স্যার এটা মানে পার্টিকেলটা কি স্যার যখন ফ্রেম চেঞ্জ করবে? ফ্রেম চেঞ্জ করছে না, দেখো এই জায়গাটা একটু অসুবিধা হয় বুঝতে, এক সেকেন্ড এটা মুছলাম, হ্যাঁ এটা মুছলাম, বলছি ফ্রেম কিন্তু চেঞ্জ করছে না, পার্টিকেলটা দুটো ফ্রেমেই এক্সিস্ট করছে, আমরা মাপছি কি নিয়ে সেটা হচ্ছে ব্যাপার। এস ফ্রেম একটা আছে, আর ধরো এস ফ্রেমে একটা গাড়ি মুভ করছে, গাড়িটার মধ্যে তুমি এস প্রাইম ফ্রেমকে বসিয়ে রেখেছো, এবার বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে পার্টিকেলটা মানে তুমি অবজেক্টটা তো দুটো দুটো ফ্রেমেই ফ্রেমেই আছে, এক্সিস্ট করছে। একদম একদম, তুমি এস ফ্রেম থেকে মাপলে একরকম এক্স এর ভ্যালু পাচ্ছ, আর এস প্রাইম ফ্রেম থেকে মাপলে এক্স এর একরকম ভ্যালু পাচ্ছ, কিন্তু দুটো ফ্রেমে দুটো এক্স আর এক্স এর প্রাইমের ভ্যালু আলাদা হলেও লেন্থের ভ্যালু কিন্তু দুটো ফ্রেমে সেম থাকছে। স্যার এই ট্রান্সফরমেশনটা শুধু একটা অ্যাক্সিস বরাবরই হবে সবসময়? হ্যাঁ, এটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ওইভাবেই ধরা, যে এক্স অক্ষ বরাবর আমি মুভ করছি। এবার দেখো তুমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করো তাহলে তোমার ইকুয়েশনটাই তো চেঞ্জ হবে, শুধু তুমি তখন যদি করো তাহলে তুমি এইটা পাবে, এক্স ইকুয়ালস টু এক্স প্রাইম, ওয়াই প্রাইম ইকুয়ালস টু ওয়াই প্লাস ভিটি, ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্রাইম মাই প্লাস ভিটি, এই হয়ে যাবে। তো একই ব্যাপার, তুমি যে ফ্রেমের রেসপেক্টে নাও না কেন, কিন্তু নর্মালি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা ধরা হয় এক্স, যে এস ফ্রেমটা আমার এক্স অক্ষ বরাবর এগোচ্ছে, তাই আমার এস ফ্রেমটা ওইভাবেই ধরবো আমরা, যে এক্সটাই এক্স ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস ভিটি, এই ফর্মুলাটাই আমরা ধরবো। হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, তাহলে এটা হলো নেক্সট প্রশ্ন, এইটা বেশি দেয়, সেকেন্ড প্রশ্নটা, নিউটনের দ্বিতীয় সূত্র অপরিবর্তিত থাকে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে, নিউটন সেকেন্ড ল ইজ ইনভ্যারিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। খুব সিম্পল করব ব্যাপারটা, এক ঝটকায় বুঝে যাবে। তুমি ধরো এক্স কম্পোনেন্ট, এক্স উপাংশ বার করছো, ফোর্সের এক্স, সরি যখন আমি কম্পোনেন্ট করবো তখন অ্যারো দিতে পারবো না, এফ এক্স মানে এক্স অক্ষ বরাবর উপাংশ, দ্য কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস অফ ফোর্স, এটা কি হবে, এই জিনিসটা হবে কি হবে না, d2x dt2, রাইট? এটাই হবে তো? হ্যাঁ স্যার। এবার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বসিয়ে দাও, d2 dt2, x এর জায়গায় আমি কি করব, x প্রাইম প্লাস ভিটি, ভিটি প্রাইম করে দিলাম। এবার যেহেতু t ইকুয়ালস টু টি প্রাইম, তাহলে আমি এটাকে লিখতেই পারি, m রাখলাম d2 dt প্রাইম, যেহেতু t ইকুয়ালস টু টি প্রাইম তাই আমি t এর জায়গায় t প্রাইম লিখতেই পারি, তাহলে আমার এখানে কি থাকছে, x প্রাইম প্লাস ভি টি প্রাইম। তুমি খেয়াল করো এই ডেরিভেটিভটা যদি করো তুমি এই জিনিসটা পাচ্ছ, m অফ d2 x প্রাইম dt2 dt প্রাইম 2 একটা পাচ্ছ, প্লাস
এম অফ ডি ভি ডিটি প্রাইম, এই জিনিসটা পাচ্ছ কি পাচ্ছ না? দাঁড়াও এক সেকেন্ড, এটা তাই হবে না। ধরো এটা ডবল ডেরিভেটিভ আছে, তো আমি এটাকে দুটো ভাগে ভাগ করে দিই, ডিটি প্রাইম রাখলাম, আর তুমি যদি একটা এটাকে ডেরিভেটিভ করো তুমি, হ্যাঁ অবভিয়াসলি তাই হবে, ভিটা যেহেতু কনস্ট্যান্ট আছে, ডিটি প্রাইম ডিটি, যেহেতু এক্ষেত্রে খেয়াল করো ভিটা আমি বলে রেখেছিলাম কনস্ট্যান্ট, ভিটা আমার কনস্ট্যান্ট কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা এই টার্মটা 1 হয়ে যাচ্ছে, ডিটি প্রাইম এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে আমার কি থাকছে, এম ডি টু এক্স প্রাইম ডিটি টু প্রাইম ডিটি প্লাস এম ডি ভি ডিটি প্রাইম, এটাই থাকছে তো। এবার খেয়াল করে দেখো এই যে সেকেন্ড পার্টটা আছে এটা আমার জিরো হয়ে যাবে, কেন জিরো হবে, অ্যাজ ভি যেটা সেটা আমার কনস্ট্যান্ট, ঠিক কি না? ভি তো ধ্রুবক, তো ধ্রুবকের ডেরিভেটিভ তো জিরো হয়, ঠিক কি না? কারণ এস প্রাইম ফ্রেম তো সমবেগে মুভ করছে, ভেলোসিটি তো ইউনিফর্ম, বোঝা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এইটা যদি জিরো হয়ে যায় তাহলে আমার পড়ে থাকলো কি, এম ডি টু এক্স প্রাইম ডিটি প্রাইম টু ডিটি প্রাইম টু, খেয়াল করে দেখো এই জিনিসটা আমার হচ্ছে এফ অফ এক্স প্রাইম, তার মানে এফ অফ এক্স যেটা আমার একটা বস্তুর বল, যেটা আমার যে একটা বস্তুর এক্স কম্পোনেন্ট বল বা এক্স অক্ষ বরাবর যে বলটা কাজ করছে এস ফ্রেমে, একই জিনিস আমার একই বল কাজ করছে আমার এস প্রাইম ফ্রেমে, তার মানে নিউটনের দ্বিতীয় সূত্র কি পরিবর্তন হচ্ছে? না স্যার, পরিবর্তন হচ্ছে স্যার। না, হচ্ছে না। আর y ইকুয়ালস টু তো y প্রাইম, তাহলে তো ইজিলি আমি দেখতে পাবো যে এফ ওয়াই ইকুয়ালস টু এফ ওয়াই প্রাইম, এটা তো ইজিলি বেরিয়ে যাবে। এফ ওয়াই ইকুয়ালস টু এফ ওয়াই প্রাইম আমাকে এত কিছু করতেই হবে না, কারণ y ইকুয়ালস টু y প্রাইম, ঠিক কি না? তাহলে অটোমেটিক এটা এসে যাচ্ছে। এখানে তো x এর একটা ভ্যালু ছিল, x ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম, তাই জন্য এত কিছু করে আমাকে দেখতে হলো, দেখলাম যে f ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু এফ এক্স প্রাইম, কিন্তু যেহেতু y ইকুয়ালস টু y প্রাইম তাই জন্য এফ ওয়াই ইকুয়ালস টু এফ ওয়াই প্রাইম হবে এক ঝটকায়। একইভাবে এফ জেড ইকুয়ালস টু এফ জেড প্রাইম, তার মানে নিউটনের দ্বিতীয় সূত্র আমার অপরিবর্তিত থাকছে, ইট ডাজ নট চেঞ্জ। ক্লিয়ার? কোনো অসুবিধা কারুর? এই যে নাম্বার 2টা তিনটেকে ভাগ করে করেছি। তারপর অ্যাপ্লাইং গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এই যে এটা বসিয়ে দিলাম, এটা বার করলাম। আচ্ছা এখানে প্রাইমটা দিইনি, এখানে টি ইকুয়ালস টু টি প্রাইম ধরা আছে, টি ইকুয়ালস টু টি প্রাইম এটা ধরা আছে, তাহলে এফ এক্স ইকুয়ালস টু এফ এক্স প্রাইম বেরোলো, এফ ওয়াই ইকুয়ালস টু এফ ওয়াই প্রাইম বেরোলো, এফ জেড ইকুয়ালস টু এফ জেড প্রাইম বেরোলো, অর্থাৎ বলের উপাংশ দুটো ফ্রেমেই সমান, বলের উপাংশ সমান, তার মানে নিউটনের ল, নিউটনের সেকেন্ড ল যেটা আছে সেটা অপরিবর্তিত থাকছে, ঠিক আছে? বুঝতে পারলে তো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ নেক্সট হচ্ছে, আচ্ছা 5 নম্বরটা দেখি আমরা এবার, সিউডো ফোর্স বা অলিক বল। অলিক বল মনে পড়ছে? এটা নন ইনার্সিয়াল ফ্রেমে থাকে, আর এখানে থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা একটুখানি পারলে হালকা করে লিখে নাও 5 নম্বরের মধ্যেই, যে সো দ্যাট নিউটনস ল, নিউটন second law is not valid in non-inertial frame. দেখাও যে অজড়তীয় ফ্রেমে
অজড়তীয় ফ্রেমে নিউটনের সূত্র, দ্বিতীয় সূত্র খাটে না। দ্বিতীয় সূত্র খাটে না। সূত্র খাটে না। কোশ্চেনটা লিখে নিও সবাই, এটার সাথেই 5 নম্বর বলেই লিখে দিও, মানে সেম একই উত্তর হবে দুটো প্রশ্নের ক্ষেত্রে, প্রায় কাছাকাছি একই উত্তর হবে। কোশ্চেনটা লিখে নিয়ে একটু বলো। হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। আচ্ছা, তো চলো এই সেম প্রশ্ন, এই সেম উত্তর 5 নম্বর, একটু করলেই বুঝতে পারবে। আমি এটা একবার বুঝিয়ে দিচ্ছি। কি হয়েছে, দুখানা ফ্রেম আমি ধরছি এক্ষেত্রে, এস ফ্রেম। আচ্ছা, এই দুটো ফ্রেম কিন্তু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের মতো ফ্রেম নয়, একটু আলাদা, মানে এক্স অক্ষ বরাবর মুভ করছে না এটা। ধরো এটা আমি এক্স অক্ষ নিলাম, ওয়াই নিলাম, জেড নিলাম। অন্য ফ্রেমটাকে একটু ছোট করে আঁকবো, কালার চেঞ্জ করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এটা একটা অন্য ফ্রেম, এক্স প্রাইম। স্যার একটু জুম আউট করবেন স্যার? ছোট করবো, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। জেড প্রাইম, ঠিক আছে। এই পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে আমার অরিজিন ও প্রাইম, আর এটা হচ্ছে আমার অরিজিন ও, এটা হচ্ছে অরিজিন ও। এবার ও এর রেসপেক্টে, আচ্ছা ধরো আমি একটা পয়েন্ট আগে আঁকি, পয়েন্টটা কোথায় আঁকা যায়, সে এইখানটায়, এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা হচ্ছে পি। এই পি এর এখানে আমি এবার পজিশন ভেক্টর, স্থান ভেক্টর বার করব। পি এর পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু ও, উইথ রেসপেক্ট টু ও, দাঁড়া এটাকে একটু সরিয়ে দিই, ও প্রাইমটাকে, ও প্রাইমটা নিচে করে দিই। পি এর পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু ও, সেটা হচ্ছে এই ভেক্টর দিয়ে, দেখো বেঁকে গেছে, তোমরা কিন্তু মানে বাকিও না, সোজাই হবে। এটাকে আমি বলছি আর ভেক্টর, আর ও প্রাইমের রেসপেক্টে পি এর পজিশন ভেক্টর হচ্ছে আর প্রাইম ভেক্টর, ঠিক আছে? বুঝতে পারছো তো এই জায়গাটা? আর ও এর রেসপেক্টে ও প্রাইম পজিশন, ও প্রাইম, ও এর রেসপেক্টে ও প্রাইমের পজিশন ভেক্টর হচ্ছে ক্যাপিটাল আর। এই ছবিটা একটু চেষ্টা করো ঠিকঠাক করে আঁকতে। ও এর রেসপেক্টে ও প্রাইমের পজিশন হচ্ছে আর ভেক্টর, ক্যাপিটাল আর ভেক্টর। ও পয়েন্টের রেসপেক্টে পি পয়েন্টের পজিশন হচ্ছে আর ভেক্টর, স্মল আর ভেক্টর। আর ও প্রাইমের রেসপেক্টে পি পয়েন্টের পজিশন হচ্ছে আর প্রাইম ভেক্টর। তাহলে বাই ভেক্টর ল আমার এই জিনিসটা হচ্ছে কিনা, বাই ভেক্টর ল আর ভেক্টর ইকুয়ালস টু আর প্রাইম ভেক্টর প্লাস আর। আচ্ছা, ছবিটা হয়ে গেলে বলো একটুখানি। তাহলে সেই হিসাবে এই জিনিসটা হবে কি হবে না, ডি টু আর ভেক্টর ডিটি টু, ডি টু আর ভেক্টর ডিটি টু ইকুয়ালস টু ডি টু আর প্রাইম ভেক্টর, ডি টু আর প্রাইম ভেক্টর ডিটি টু প্লাস ডি টু ক্যাপিটাল আর ভেক্টর ডিটি, রাইট? তাই তো? এবার তুমি এম গুণ করে দাও, বোথ সাইডে এম গুণ করে দাও, তাহলে আমি কি পাচ্ছি, এম ডি টু আর ভেক্টর ডিটি টু প্লাস ইজ ইকুয়ালস টু এম ডি টু আর প্রাইম ভেক্টর ডিটি টু প্লাস এম ডি টু ক্যাপিটাল আর ভেক্টর ডিটি, রাইট? রাইট? তাহলে দেখো জিনিসটা কি দাঁড়ালো, এইটা আমার কি, খেয়াল করে দেখো, এফ ডি টু আর ডিটি টু কি জিনিস হচ্ছে ভেবে বলো তো, এই জিনিসটা কি কিসের টার্ম?
অ্যাক্সিলারেশন হ্যাঁ, বাট এম আছে, এম এ এফ ইকুয়াল টু এম। তাহলে এটা ফোর্স বেরোলো কিনা? হ্যাঁ পুরোটা মিলে ফোর্স। হ্যাঁ, কিন্তু ফোর্স কোন ফ্রেমে? এস ফ্রেমে না এস প্রাইম ফ্রেমে? সেম কেস, এটা এস, এটা এস প্রাইম। কোন এস ফ্রেমে? ফ্রেমে। এটা এস ফ্রেমে ফোর্স। এইটা কি? এস ফ্রেম। এটা এটা ফোর্স ইন এস প্রাইম ফ্রেম, ঠিক? এস প্রাইম ফ্রেম। আর এইটা হচ্ছে আমার একটা এক্সট্রা অ্যাডিশনাল ফোর্স চলে আসছে F0, এইটাই হচ্ছে আমার সিউডো ফোর্স বা অলিক বল। সিউডো ফোর্স বা অলিক বল। বোঝা গেল তো? F0। তাহলে দেখো এইখানে তুমি দেখো নর্মালি F ইকুয়ালস টু এম এ হওয়া উচিত, কিন্তু এখানটা আমার একটা এক্সট্রা ফোর্স চলে আসছে। তার মানে অ্যাজ দেখো নিউটনস ল আমরা কখন বলতাম যে ভ্যালিড আছে? যদি আমার এফ প্রাইম যেটা আছে সেটাও আমার এফ এম ডি আর ডিটি সমান হতো, ডি টু আর ডিটি টু সমান হতো। দেখো আর প্রাইম দিইনি কিন্তু, যদি এটার সমান হতো, যদি এফ প্রাইমটা আমার এইটার সমান হতো তাহলে আমি বলতাম নিউটনের ল ভ্যালিড আছে, যেটা আমরা ঠিক আগে পেলাম, এফ ইকুয়ালস টু এফ প্রাইম। বা এটাকে এইভাবেও লিখতে পারো, আগে যখন দেখো আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে প্রমাণ করলাম না নিউটনের ল অপরিবর্তিত থাকছে, ওখানে আমরা পেয়েছিলাম এফ ইকুয়ালস টু এফ প্রাইম, কিন্তু আমার এখানে কি হচ্ছে এফ ইজ নট ইকুয়ালস টু এফ প্রাইম, তাই তো? একটা এক্সট্রা ফোর্স ঢুকে গেছে, দেয়ারফর নিউটনস ল ইজ নট ভ্যালিড। বুঝতে পারলে নিউটনস ল কিভাবে ভ্যালিড হচ্ছে না? কারণ একটা এক্সট্রা ফোর্স চলে আসছে। তাহলে এবার দেখো এফ প্রাইম যেটা আছে, মানে তুমি এস ফ্রেমে বসে তুমি কিরম ভাবে ফোর্সটা পাবে খেয়াল রাখবে। এস প্রাইম ফ্রেমে বসে তুমি ফোর্সটা কিরম পাবে? তোমার ওপর ফোর্সটা যেদিকে কাজ করছে, বাহ্যিক বলটা যেদিকে কাজ করছে তার বিপরীত দিকে তুমি ফোর্সটা পাবে, মাইনাস F0। এফ প্রাইম ইকুয়ালস টু এফ মাইনাস F0, এটা এক্ষুনি বুঝতে পেরে যাবে। ধরো একটা বাস রয়েছে, বাসের মধ্যে তুমি বসে আছো, তুমি বাসটা কি ফ্রেম, এস ফ্রেম না এস প্রাইম ফ্রেম? বাসটা গতিশীল, এস ফ্রেম। এটা হচ্ছে এস গতিশীল এস প্রাইম। প্রাইম ফ্রেম। তো তুমি বসে আছো বাসটার ওপর, ধরো বাইরে থেকে একটা, ধরো এমনি তো ইঞ্জিন ঠেলছে বাসটাকে, কিন্তু আমি ধরছি যে বাইরে থেকে এফ ফোর্স কাজ করছে যেটা বাসটাকে ঠেলছে, তাই তো? তো তুমি এখানটায় বসে আছো, তোমার ওপর যে ফোর্সটা কাজ করবে, তুমি এখানে বসে রয়েছো, তোমার ওপর এফ ফোর্সটা কাজ করছে, তার জন্য তুমি বাসের সাথে সামনে এগোচ্ছ, ঠিক কি না? কিন্তু তুমি একটা বিপরীত দিকে একটা ফোর্স তোমার পাবে কি পাবে না? উল্টো দিকে যখনই বাসটা স্টার্ট হবে, তুমি একটা পেছনে ধাক্কা খাও, পেছনে সরে যাও, যখনই বাসটা স্টার্ট হয় উল্টো দিকে একটা বল কাজ করে, ওটাই হচ্ছে মাইনাস F0 অলিক বলটা। আর কেন এটা তখনই তুমি পাচ্ছ যখন বাসটা স্টার্ট হলো, যখন বাসটা স্টার্ট হলো সেই মোমেন্টেই কেন তুমি এই ফোর্সটাকে বুঝতে পারছো? তার কারণ হচ্ছে যখন বাসটা স্টার্ট হলো তোমার তখন কিন্তু অ্যাক্সিলারেশন হচ্ছে, কারণ তোমার ভেলোসিটি তার আগে জিরো ছিল, তোমার ভেলোসিটি জিরো ছিল, সেখান থেকে সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি ভিতে গেল, মানে দ্যাট ইজ অ্যাক্সিলারেশন। যখন বাসটা স্টার্ট হলো যে মোমেন্টে জিরো থেকে ভেলোসিটি গেইন করছে, সেই মোমেন্টে তোমার ফোর্সটা কাজ করছে উল্টো দিকে। যদি বাসটা কন্টিনিউয়াস অ্যাক্সিলারেট হতো তাহলে তুমি একদম মানে ওই ফোর্সটা কন্টিনিউয়াস পেতে, যে তোমাকে কেউ পেছনের দিকে সিটের দিকে চিপে দিচ্ছে সিটের ওপর, এটা তুমি কন্টিনিউয়াস বুঝতে পারতে যদি বাসটা কন্টিনিউয়াস অ্যাক্সিলারেশন হতো। কিন্তু অ্যাক্সিলারেশন তো হয় না, বাসটা কি হয় স্টার্ট করে তারপর একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে, তো সেটাই হচ্ছে এর কেসটা। বুঝতে পারলে তো? তো এই দেখো মাইনাস F0 মানে যেদিকে বাসটা এগোচ্ছে তার উল্টো দিকে তোমার উপর ফোর্সটা কাজ করছে, যে কারণে তুমি একটুখানি পেছনে সরে যাচ্ছ, যখন তুমি বা যখন দাঁড়িয়ে রয়েছো, যখন বাসটা সামনে যাচ্ছে তুমি উল্টো দিকে পড়ে যাচ্ছ, তাই জন্য তোমাকে কিছু একটা ধরতে হবে। বুঝতে পারলে তো কেসটা? বলো, বোঝা গেল? হ্যাঁ স্যার। এই বলটাই হচ্ছে অলিক বল বা সিউডো ফোর্স। আর এইটা কেন আসছে? এটা আসছে বিকজ অফ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেম। এই
বলটা অরিজিনাল না, এটা অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেমের জন্য এই বলটা আসছে, এই ফোর্সটার এই মানে ফ্রেমটার ত্বরণ হওয়ার জন্য এই বলটা আসছে, তাই জন্য এটাকে অলিক বল বলে। এটা অ্যাকচুয়াল বল নয়, অ্যাকচুয়াল ফোর্স নয়, ইট ইজ সিউডো ফোর্স, ফলস ফোর্স। ঠিক আছে, তো এইখান থেকে দুটো প্রশ্নেরই উত্তর আমি দিতে পারবো। একটা হচ্ছে যে নিউটনস ল কেন ভ্যালিড হচ্ছে না, কারণ আমার এফ প্রাইম ইজ নট ইকুয়ালস টু এফ, যেখানে আমার এফ জিরো এসে যাচ্ছে, আর এই এফ জিরোটাই হচ্ছে আমার কি সিউডো ফোর্স বা অলিক বল। ঠিক আছে, তো 5 নম্বরে হয়ে গেল। তাহলে কোনো অসুবিধা নেই তো কারুর? তাহলে মুছলাম। 6 নম্বর প্রশ্নটা কি, হোয়াট ইজ টাইম ইন্টিগ্রাল অফ ফোর্স আর পাথ ইন্টিগ্রাল অফ ফোর্স। আচ্ছা, টাইম ইন্টিগ্রাল অফ ফোর্স যেটা বা যেটাকে আমি বলবো বলের কাল সমাকল, সেটা কি, এইটা হচ্ছে ফর্মুলা ইন্টিগ্রেশন t1 টু t2 f dt। এবার হোয়াট ইজ এফ? এফ হচ্ছে ডিপি ডিটি, রাইট? ডিপি ডিটি ইন্টু ডিটি। তাহলে এটা কি হয়ে গেল, ইন্টিগ্রেশন ওভার p1 টু p2, কারণ আমি যেহেতু এখন আমার টিটা উড়ে যাচ্ছে, এটা আমি ডিপি লিখতে পারি। লেখা যাবে কি যাবে না বলো? ডিটি ডিটি আউট করে দিলাম, তাহলে আমার শুধু পি পড়ে থাকছে। পিটা কি, মোমেন্টাম বা ভরবেগ, পি হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। তাহলে কি হবে, এটা আমার p2 মাইনাস p1 হয়ে যাবে, ঠিক কি না? দ্যাট ইজ mv1 mv2 মাইনাস mv1। এটাকেই আমরা বলছি হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন। বা ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, এই জিনিসটার একটা বাংলা নাম আছে যেটাকে আমরা বলি ঘাত, ঘয় আকার ত, এটাকে আই দিয়ে ডিনোট করা হয় ঘাত, বা ইংলিশে যেটাকে বলি হচ্ছে ইম্পালস, ফোর্স অ্যাক্টিং ফর আ ফিক্সড টাইম পিরিয়ড, ফোর্স অ্যাক্টিং ফর এ ফিক্সড টাইম পিরিয়ড, ঘাত বলে বা ইম্পালস বলে, আবেগও বলে অনেক সময়। ঠিক আছে, ঘাত, আবেগ বা ইম্পালস। সো what is time integral for force? It is actually equal to rate of change of change in momentum, not rate of change of momentum, it is equal to change in momentum। খেয়াল রাখবে, ভরবেগের পরিবর্তন আর ভরবেগের পরিবর্তনের হার দুটো কিন্তু আলাদা। একটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, যেটা হচ্ছে টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, আর এটা শুধু পরিবর্তন হচ্ছে মোমেন্টামের পরিবর্তন। ঠিক আছে, তো একটা বল হয় আর একটা কিন্তু মোমেন্টামই হয়। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এই যে করা রয়েছে টাইম ইন্টিগ্রাল অফ ফোর্স বা বলের কাল সমাকল, দ্যাট ইজ ঘাত, যেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ইংলিশেও ডেফিনেশনটা করা রয়েছে ইম্পালস। ঠিক আছে, এরপর আসছি পথ সমাকল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাথ ইন্টিগ্রাল অফ ফোর্স বা বলের পথ সমাকল। ধরো একটা বস্তুকে আমি, একটা কোনো বডিকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে আমি নিয়ে গেছি। এবার খেয়াল করে দেখো, যেহেতু পথটা ব্যাকাটেরা, আমাকে কিন্তু আলাদা আলাদা পয়েন্টে আলাদা আলাদা জায়গায় ফোর্স লাগাতে হয়েছে। কখনো এখানে ফোর্স লাগাতে হয়েছে, কখনো আমার এইদিকে ফোর্স লাগাতে হয়েছে, কখনো আবার এইদিকে ফোর্স লাগাতে হয়েছে। ফোর্সের পজিশন কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয়েছে, মানে সেম ফোর্স কিন্তু সবসময় অ্যাপ্লাই হয়নি, কারণ পাথটা স্ট্রেট লাইন নয়। ঠিক আছে, তো
তো এর মধ্যে আমি একটা ছোট্ট অংশ ধরছি, খুব স্মল এলিমেন্ট অফ লেন্থ হুইচ ইজ কল্ড ডিএল, আর এটা এতটাই ছোট যে অলমোস্ট এ স্ট্রেট লাইন। এবিটা ব্যাকাটারা পথ, কিন্তু ডিএল ইজ অলমোস্ট এ স্ট্রেট লাইন, খুবই ছোট একটা অংশ। তাহলে ডিএল বরাবর এফ এর উপাংশ কি হবে? দ্য ফোর্স কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং ডিএল, কম্পোনেন্ট অফ ফোর্স বা এফ লিখি অ্যালং ডিএল, এফ এর উপাংশ ডিএল বরাবর, ডিএল বরাবর, সেটা হবে কি এফ ডট ডিএল। কারণ এটা তোমাদের খেয়াল করে, ধরো আমি এইটা একটা এ ভেক্টর ছিল, তোমাদের ভেক্টর করাবার সময় বলেছিলাম, আর এটা আমার বি ভেক্টর, তাহলে কম্পোনেন্ট অফ এ অ্যালং বি দ্যাট ইজ এ কস থিটা, দ্যাট ইজ এ ডট বি। ঠিক আছে? আর এই অংশটা তুমি যদি একটা কিছু ধরে নাও, এই অংশটার এইটার লেন্থ তুমি যদি ডিএল ধরো, তাহলে এটা অবভিয়াসলি এ ডট ডিএল হয়ে যাবে, এ ডিএল কস থিটা or a dot dl। ঠিক আছে? তাহলে এ থেকে বিতে নিয়ে যেতে আমার যতটা কার্য করতে হবে, ওয়ার্ক ডান, এ থেকে বিতে নিয়ে যেতে আমার যতটা কাজ করতে হবে, সেটাই হচ্ছে আমার পাথ ইন্টিগ্রাল অফ ফোর্স ফ্রম এ টু বি, ইন্টিগ্রেশন এ টু বি এফ ডট ডিএল। এটা আমাকে কি রিপ্রেজেন্ট করছে? ওয়ার্ক ডান, ডাব্লু। ডাব্লুটা কি? এ থেকে বিতে নিয়ে যেতে মোট কার্য, এ থেকে বিতে নিয়ে যেতে মোট কার্য। যেতে মোট total work done to move from A to B। total work done to move from A to B, তাহলে আমার পাথ ইন্টিগ্রাল অফ ফোর্স কি রিপ্রেজেন্ট করছে? ভেরি ইম্পর্টেন্ট, পাথ ইন্টিগ্রাল অফ ফোর্স বা পথ সমাকল যেটা আছে সেটা আমার রিপ্রেজেন্ট করছে কার্যকে, ওয়ার্ককে রিপ্রেজেন্ট করছে, কৃতকার্যকে রিপ্রেজেন্ট করছে। ইট রিপ্রেজেন্টস ওয়ার্ক ডান। ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল এ ইন্টিগ্রেশন এ টু বি এফ ডট ডিএল, মানে এ থেকে বিতে নিয়ে যেতে যে কতটা কাজ করতে হবে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে গেলে টোটাল কত কাজ করতে হবে, সেইটাই আমার হচ্ছে এই ইন্টিগ্রেশনটা দিচ্ছে। আচ্ছা, অনেক সময় ডিএল ভেক্টরকে ডিআর হিসাবে লেখা যেতে পারে, খেয়াল রাখবে, ডিআর হিসাবে লেখা যেতে পারে, ডিআর। তাহলে আমার ওয়ার্ক ডানটা হয়ে যাবে ইন্টিগ্রেশন এ টু বি এফ ডট ডিআর, আমরা ডিআরটাই বেশি ইউজ করব, এফ ডট ডিআর। ঠিক আছে? ক্লিয়ার? কারোর কোনো অসুবিধা এই অবধি? বলো, যদি বুঝতে অসুবিধা হয় তো বলো। না স্যার, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। নেক্সট, তাহলে বলের কাল সমাকল, লাইন টাইম ইন্টিগ্রাল অফ ফোর্স হয়ে গেল, বলের পথ সমাকল দ্যাট ইজ পাথ ইন্টিগ্রাল অফ ফোর্স হয়ে গেল। এটাও ইম্পর্টেন্ট, 2018-19 এসেছিল, তারপর একবার পাশেদের কি বলে থার্ড সেমে, যে তোমার থার্ড সেমেও এসেছিল এটা, তোমাদের তো থার্ড সেমেও এটা এর প্রশ্নটা এসেছিল। ওয়ার্ক এনার্জি থিওরেম, কার্যশক্তি উপপাদ্য প্রতিষ্ঠা করো, কার্যশক্তি উপপাদ্য। এটা বা এইভাবেও দিতে পারে, সেম প্রশ্নটাকে এইভাবেও দিতে পারে, ইন্টিগ্রেশন 1 to 2 f dot dr equals to t2 minus t1। t2 আর t1 হচ্ছে কাইনেটিক এনার্জি, গতিশক্তি। t2 আর t1 হচ্ছে 1 এবং 2 নম্বর অংশের গতিশক্তি। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর এর সাথে আরেকটা প্রশ্ন আসে যেটা তোমাদের পরে করাবো, সেটা হচ্ছে শো দ্যাট টোটাল এনার্জি ইজ কনজার্ভ, শো দ্যাট টোটাল এনার্জি ইজ কনজার্ভ, টোটাল এনার্জি ইজ কনজার্ভ ইন। আচ্ছা, এটা পরেই করাবো। বলবে সংরক্ষী বলের ক্ষেত্রে মোট শক্তি সংরক্ষিত থাকে, এটার পরের পার্ট।
কিন্তু যেহেতু তোমাকে এখনো সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স ওইটা করানো হয়নি, তাই জন্য ওই পার্টটা এখন করাচ্ছি না। আগে আপাতত এই জিনিসটা করাবো যে কাইনেটিক এনার্জি অবটেন করো, আর ওই দুটো মিলিয়ে 4 নম্বরের প্রশ্ন আসে, মানে এইটা বার করো অ্যান্ড হেন্স সো দ্যাট টোটাল এনার্জি ইজ কনজার্ভ ইন কেস অফ কনজারভেটিভ ফোর্স, বা মোট শক্তি সংরক্ষিত থাকে যদি এফটা সংরক্ষী বল হয়। এই দুটো মিলিয়ে 4 নম্বরের প্রশ্ন আসে, বড় প্রশ্ন আসে, তো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রশ্নটা তোমাদের একবার দেখিয়ে দিই, এটা 4 নম্বর, তো যে প্রশ্নটার কথা বলছিলাম এই প্রশ্নটা, এটাও দেখো 20 নম্বর, দুটো একসাথে আসে। সো দ্যাট টোটাল এনার্জি ইজ কনজার্ভড ইন কেস অফ কনজারভেটিভ ফোর্স, দেখা হচ্ছে সংরক্ষী বলের ক্ষেত্রে একটি কণার মোট গতিশক্তি একটি অচল রাশি বা সংরক্ষিত থাকে, যাই হোক এই প্রশ্নটা। আর 20 নম্বর আর এই প্রশ্নটা 7 নম্বর, এই দুটো একসাথে যোগ মানে দুটো একসাথে আসে, টোটাল মার্কস থাকে 4। ঠিক আছে, তো চলো আগে এটা প্রমাণ করি। কি প্রমাণ করতে হবে? ইন্টিগ্রেশন 1 to 2 f dot dr equals to t2 minus t1। t2 minus t1 হচ্ছে কাইনেটিক এনার্জি, খেয়াল রাখবে t1 এর ফর্মুলা এরকম কিছু হবে, হাফ কাইনেটিক এনার্জি হাফ m v1 স্কোয়ার, আর t2 টা কি হবে হাফ m v2 স্কোয়ার। কাইনেটিক এনার্জি গতিশক্তির ফর্মুলা জানো তো তোমরা, হাফ m v2 স্কোয়ার হাফ m v1 স্কোয়ার। হ্যাঁ স্যার জানি। এটাও মনে রেখো, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এনার্জি বা গতিশক্তি। ঠিক আছে, তো চলো হয়ে গেল এটা, দেখা যাক কিভাবে হচ্ছে। এটা আমাদের প্রমাণ করতে হবে, এখনো প্রমাণ হয়নি। স্টার্ট করব হচ্ছে, আচ্ছা এটা তোমাকে এইভাবেও দিতে পারে, w ইকুয়ালস টু t2 মাইনাস t1, এটাও দিতে পারে কিন্তু। তো ডাব্লুটাই তো এই জিনিসটা, ডাব্লুটাই তো এটা, ঠিক কিনা? তো বুঝে নিতে হবে, যেভাবেই প্রশ্নটা আসুক না কেন বুঝে নিতে হবে যে এই জিনিসটা দিয়েছে। চলো প্রমাণ করা যাক। w ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 1 to 2 f ডট dr, খুব সহজে হয়ে যাবে। এফটা কি? এফটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন 1 to 2, এফটা আমার হবে ডিডিটি অফ এমভি, ডিডিটি অফ এমভি মোমেন্টাম ডট ডিআর। আচ্ছা ভি এর মাথায় অ্যারো দিয়ে দিই, হুইচ ইমপ্লাইজ ইন্টিগ্রেশন 1 to 2 এম, এমটা বাইরে নিয়ে গেলাম, ডিভি ডিটি ডট ডিআর। আচ্ছা এরকম যদি থাকে আমি করতে পারি কি, এই ডিটিটাকে আমি এই ডিআর এর নিচে নিয়ে চলে যেতে পারি, এরকম যদি হয় ইকুয়েশন, তখন আমি ডিটিটাকে ডিআর এর নিচে নিয়ে চলে যেতে পারি, এম ডিভি ডট ডিআর ডিটি। আচ্ছা ডিআর ডিটি কি জিনিস একটু বলো তো? ভি। ভি, ভেরি গুড। তাহলে আমার এটা হয়ে গেল এম ভি ভেক্টর ডট ডিভি, রাইট, which implies 1 to 2 mv dv, রাইট। কি করে এটা হলো? আমি যদি তুমি একটু মনে করো ভেক্টরে করাবার সময় আমি একটা অঙ্ক করিয়েছিলাম যে a ভেক্টর ডট ডিএ, a ভেক্টর ডট ডিএ সেটা আমার a ডি এর সমান হয়, এরকম একটা করিয়েছিলাম, যদি তুমি একটু মনে করার চেষ্টা করো ভেক্টর করাবার সময়, যদি দেখো পুরোনো নোটে, এরকম এ না থাকলে অন্য কিছু থাকতে পারে, এ না থাকলে অন্য কিছু থাকতে পারে, বাট এরকম জিনিসটা হবে। তাহলে এম ভি ডিভি, এম ভি ডিভি যদি হয় তাহলে এটাকে আমি এমটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, কিছু একটা মিস করছি মোস্ট প্রবাবলি, এম ভি আছে, বুঝলাম না কি হয়েছে, স্ক্রিনটা চলে গেল। ও এক সেকেন্ড দাঁড়াও, না আমাদের তো আছে। তুমি একবার রিফ্রেশ করো চলে আসবে, দেখো। হ্যাঁ আমার তো এখানে মানে শেয়ারিং তো হচ্ছে,
আসছে দেখো, আসছে তো? হ্যালো হ্যালো, কানেকশন আছে? না স্যার, হ্যাঁ স্যার, আমার তো কানেকশন আছে কিন্তু স্ক্রিন আসছে না। স্ক্রিন বাকিদের আসছে? হ্যাঁ স্যার, আমার তো আমার তো স্ক্রিন আসছে। আচ্ছা আমি আরেকবার তাহলে মানে আরেকবার শেয়ার করছি, ঠিক আছে? আমি অফ করে আরেকবার শেয়ার করছি, দেখো যদি ঠিক হয়। দেখো এবার আসছে কিনা। আসছে? হ্যালো? হ্যাঁ স্যার আসছে। হ্যাঁ স্যার, আমাদের তো আছে, আমার আছে। তাহলে দেখো এইটার ইন্টিগ্রেশন করলে কি হবে? হাফ এম ভি স্কোয়ার from 1 to 2, right? That is half m v2 square minus half m v1 square, that is t2 minus t1। বুঝতে পারলে তো কিভাবে হলো? দেখে নাও, এই যে ইন্টিগ্রেশনটা আছে এম ভি ডিভি, ভি এর ইন্টিগ্রেশন করো, ভি স্কোয়ার বাই 2 হবে, তাহলে হাফ এম ভি স্কোয়ার ফ্রম 1 to 2, তাহলে একবার ভি এর জায়গায় ভি টু বসাও, একবার ভি এর জায়গায় ভি ওয়ান বসাও। হাফ এম ভি টু স্কোয়ার দ্যাট ইজ টি টু, কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট 2, আর হাফ এম ভি ওয়ান স্কোয়ার সেটা হচ্ছে টি ওয়ান, যেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট টি ওয়ান। ক্লিয়ার হলো? একটু বলো, বুঝতে না পারলে বলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এইটা আর এর সাথে যেটা 20 নম্বরের কোশ্চেন দেখালাম, দুটো মার্জ করে আসে, দুটো মার্কস থাকে, টোটাল 4, মানে এটা যদি শুধু আসে তাহলে 2 নম্বর আসতে পারে। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম আর টর্ক, অ্যাঙ্গুলার মোমেন্টাম আর টর্ক তোমরা আশা করছি জানো কি জিনিস। ধরো কোনো একটা বস্তু যদি ঘূর্ণনশীল, মানে ঘুরছে, এই ও ওয়াই অক্ষ বরাবর ঘুরছে, বস্তুটার রৈখিক ভরবেগ লিনিয়ার মোমেন্টাম দ্যাট উইল বি পি, পি ইজ লিনিয়ার মোমেন্টাম, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়ে যাবে আর ক্রস পি। এটা হচ্ছে অ্যাঙ্গুলার, এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগ এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটা ইকুয়ালস টু এল ইকুয়ালস টু আর ক্রস পি, where p is linear momentum। আর টর্ক কি? টর্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে বল ভ্রামক, যে কোনো একটা বস্তু গোল হয়ে ঘুরছে, ধরো গোল হয়ে ঘুরছে, তো গোল হয়ে ঘুরছে তো একটা বল কাজ করছে বলেই তো ঘুরছে, বাইরের দিকে সবসময় একটা বল কাজ করছে এর উপর। তো আহা, এটা রেডিয়াসটা ছোট হয়ে গেল। তো এইটা রেডিয়াস, এই গোল যে পাথটায় ঘুরছে তার রেডিয়াস যদি আর হয়, তাহলে এই বস্তুটার উপর যে টর্ক কাজ করছে, টর্ক বা মোমেন্ট অফ ফোর্স, টর্ক, সেটা হচ্ছে টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ। খেয়াল রাখবে এইখানটায় যেটা আমি লিখেছিলাম এল ইকুয়ালস টু আর ক্রস পি, সেটা আমার আরটা কিন্তু আমার মানে এই পয়েন্ট রেসপেক্টে আমার পজিশন ছিল, পজিশন ভেক্টর ছিল আরটা, খেয়াল রাখবে। আর এখানটায় আরটা কিন্তু লম্ব দূরত্ব, ওই অক্ষ যেই অ্যাক্সিস থেকে লম্ব দূরত্ব হচ্ছে আমার আর, এটা একটু খেয়াল রাখতে হবে। আর তাহলে টর্ক যেটা টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ, আর লিনিয়ার আর অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়ালস টু আর ক্রস পি। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে দেখাও যে রেট অফ, হ্যাঁ বলো। এই টর্কটা 2r ইনটু f হয় না, মানে 2r না ইনটু না, f হবে না? ওটা কপল, তুমি যেটা বলছো না, টু তো থাকবে না কোথাও, ওটা দেখো কোন অক্ষ বরাবর ঘুরছে, এই অ্যাক্সিস বরাবর ঘুরছে, তো এই অ্যাক্সিস থেকে দূরত্বটা হচ্ছে আর। এবার তুমি এটাকে যদি আচ্ছা। কোথাও টু আর ধরা থাকে সেক্ষেত্রে টু আর ইন্টু এফ। আর কপল একটা থাকে, সেখানটায় ধরো দুটো বল কাজ করছে, কপল ফোর্স যেটা, হ্যাঁ, ওটাকে দ্বন্দ্ব ওটাই বল 2r বলে। হয়, ওটার মনে হয় 2r এবার হয়। ওটার যে অ্যাক্সিসটা মিডিলে হয়, আচ্ছা। তো
টু আর নাকি, টু আর তো তাও হওয়ার কথা নয় নাকি? হ্যাঁ এটা এর ওপর টোটাল যেহেতু দুটো কাজ করছে, দেখতে হবে টর্কের তো ভ্যালু কত হয়। তাহলে মনে হয় স্যার আমারই গোলাচ্ছে, তাহলে মনে হয় যাই আমার হোক, গোলাচ্ছে। দেখবো আমি একবার দেখবো, কপালও তো ঠিক একই আছে। হয়, মানে টর্কের মতোই তো ভ্যালু হয়। আচ্ছা দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার টর্ক আর লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এদের মধ্যে রিলেশন কি? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম? টর্ক যেটা, সেটা ইকুয়ালস টু আর ক্রস এফ, জানি আমরা, এফ হচ্ছে ফোর্স। আর লিনিয়ার মোমেন্টাম কি, সরি অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ হচ্ছে আর ক্রস পি, যেখানে পি কি, পি হচ্ছে এম ক্রস ভি, সরি এম ক্রস ভি বলছি, এম ভি, সরি এম ভি। তাহলে তুমি যদি এইটা ডিএল ডিটি করো, ডিএল ডিটি বার করো, তাহলে তোমার কি হবে দেখো, ডিএল ডিটি ইকুয়ালস টু ডিডিটি অফ আর ক্রস পি হবে, রাইট? তাই তো? এবার ডেরিভেটিভ যদি আমি করি, দুটো ডেরিভেটিভ হবে, একটা হচ্ছে ডিআর ডিটি ক্রস পি প্লাস আর ক্রস ডিপিডিটি। আহা সরি, আর ক্রস ডিপিডিটি নর্মাল, যেটা ইউভি রুলে যেটা হয় আর কি। এবার এখানে একটা মজার জিনিস দেখো, ডিআর ডিটি কি বেরোবে? ভি ভেক্টর বেরোবে, ঠিক কি না? আর পিটা কি? এম ইন্টু ভি ভেক্টর। এবার একটু বলো তো এটা কি এটা কি হবে? একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি হয়? একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি হয়? জিরো হয়। তাহলে এখানে ভি এর সাথে ভি এর ক্রস প্রোডাক্ট হচ্ছে কি না? ভি এর সাথে ভি এর ক্রস প্রোডাক্ট হচ্ছে, এটা জিরো হয়ে যাবে। আর এখানে আর, আচ্ছা ডিপিডিটিটা কি হয়? হোয়াট ইজ ডিপিডিটি? ফোর্স, রাইট? হ্যাঁ স্যার। তাহলে আমার ডিএলডিটি কি বেরোলো? রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা কি বেরোলো? সেটা ইকুয়ালস টু আর ক্রস এফ, দ্যাট ইজ হোয়াট ইজ আর ক্রস এফ? খেয়াল করে দেখো, আর ক্রস এফ হচ্ছে টর্ক। তাহলে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু টর্ক। মজার ব্যাপার দেখো, রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম ইজ ফোর্স অ্যান্ড রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ টর্ক। মিল আছে কিনা? লিনিয়ার মোমেন্টাম, নর্মাল ভরবেগের যদি তুমি ডিডিটি করো, তুমি বল পাচ্ছ, ফোর্স পাচ্ছ। আর তুমি যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগের ডেরিভেটিভ করো, টাইম রেসপেক্টে ডিডিটি করো, তাহলে তুমি কি পাচ্ছ? টর্ক পাচ্ছ, ঠিক কিনা? তো মিল আছে কিনা দুটোর মধ্যে? হ্যাঁ স্যার। তো তো এটা খেয়াল রাখবে, ডিএলডিটি ইকুয়ালস টু টাও, ডিএলডিটি ইকুয়ালস টু টাও। আচ্ছা অনেক জায়গায় টাও এর বদলে এটাকে টাও বলে, এটাকে টাও বলে, একটু বেঁকানো লেখা, উল্টো করে যে বলতে পারো এরকম ভাবে, টি এ আও ইউ, টি এ ইউ, টাও। এটা অনেক জায়গায় এন হিসাবেও রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু টর্ক কিন্তু এন দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, ক্যাপিটাল এন। তো খেয়াল রাখবে, অনেক সময় এন দেওয়া থাকতে পারে। আচ্ছা তাহলে এখান থেকে সংরক্ষণ নীতি একটু বলো তো, সংরক্ষণ নীতি কিসের সংরক্ষণ নীতি? কৌণিক ভরবেগের, কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি। সংরক্ষণ নীতি, রেট, দ্যাট ইজ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ল অফ কনজারভেশন অফ, ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? খেয়াল করে দেখো, ঠিক আগেরটার মতো, যদি এন জিরো হয় বা টাও যদি জিরো হয়, এন বা টাও, টর্কটা যদি শূন্য হয়, তাহলে ডিএলডিটি জিরো হচ্ছে, ঠিক কিনা?
তাহলে ডিএলডিটি 0 হচ্ছে। আর ডিএলডিটি 0 হওয়া মানে কি, এল কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বা ধ্রুবক। তার মানে কি বুঝলাম, যে যদি কোনো বাহ্যিক টর্ক না কাজ করে তাহলে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম সংরক্ষিত থাকবে। এই যে যদি কোনো বস্তুর ওপর কোনো বাহ্যিক টর্ক ক্রিয়া না করে তাহলে তার কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল টর্ক দেন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য বডি ইজ কনজার্ভড। ঠিক আছে, তো এটা হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি। ক্লিয়ার? কোনো অসুবিধা কারুর এই অবধি? না স্যার।